আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে ফিফা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল হবে, সেমিফাইনাল নাম্বার 1, যেখানে ফ্রান্স এবং স্পেন তারা একে অপরের মুখোমুখি হবে। তো অনেকেই আসলে বলছেন যে এই ম্যাচটার যারা উইনার হবে তাদেরই পোটেনশিয়াল চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বা সম্ভাবনাটা বেশি থাকবে, কারণ অন্যদিকে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড আছে, দুই দলই আসলে একটু স্ট্রাগল করছে এবং দুই দলে কিছু সমস্যা রয়েছে। তো তারা তাদের সেরা খেলাটা বোধহয় এখনো খেলতে পারেনি, সেটাই অনেকে বলছেন। তবে অবভিয়াসলি ইংল্যান্ড দলটা তাদের অনেক ইতিহাসকে আসলে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারপর ফাইনালে যেতে হবে যদি যেতে হয়, কারণ সোফার এরকম কোনো রেকর্ড বিশ্বকাপে নেই যে একটা ফরেন কোচ একটা দলকে চ্যাম্পিয়ন করিয়েছেন। সো ওই রকম একটা যাত্রায় যদি ইংল্যান্ড যেতে চায়, তাদের প্রথম ধাপটাই আর্জেন্টিনা, তাদেরকে হারাতে হবে। বাট উই আর নট টকিং অ্যাবাউট দ্যাট, আমরা ফার্স্ট সেমিফাইনাল নিয়ে কথা বলছি, যেখানে স্পেন এবং ফ্রান্স মুখোমুখি হবে। ফাইনালে এই দুটো দল আসলে খেললে আরও বেটার হতো হয়তো, এবং অনেকে আসলে স্পেনের জায়গায় পর্তুগালকেও দেখছিলেন এই সেমিফাইনালের জায়গাটায় এগেনস্ট ফ্রান্স। আমি অন্তত কিছু জায়গায় অন্তত আমার যে অল্টার ইগো আছে অলস্পোর্ট এবিপি, তার মাধ্যমে জানতে পেরেছি যে পর্তুগাল নাকি ডিজার্ভ করে সেমিফাইনালে আসাটা, বাট স্পেন এসেছে তাদের জায়গায়। স্পেন এবং ফ্রান্স তাদের মধ্যে এই যে সেমিফাইনালটা হবে সেটা নিয়ে খুব জলদি আমরা একটা কম্বাইন্ড 11 যদি তৈরি করি, তাহলেই আমরা এই দলের স্ট্রেংথ এবং উইকনেসেস বুঝতে পারবো, এবং কোন দল খানিকটা এগিয়ে থাকতে পারে অন পেপার সেই বিষয়টার ব্যাপারে অন্তত একটা ধারণা আমরা পেতে পারি। তার আগে আমরা পাথ টু দ্য ফাইনাল একটু দেখি যে ফ্রান্স আসলে কিভাবে তারা ফাইনাল পর্যন্ত এসে পৌঁছেছে। ফ্রান্সের যদি আমরা ওভারঅল জায়গাটা দেখি, তারা সুইডেনের সঙ্গে জিতেছে 3-0, তারপর প্যারাগুয়েকে হারিয়েছে 1-0, তারপর মরক্কোকেও তারা হারিয়ে দিয়েছে 2-0 গোলে, এবং টানা 3টা নকআউট গেমে ফ্রান্স কিন্তু একবারও কোনো গোল খায়নি, একটা ক্লিন শিট তারা রাখতে পেরেছে টানা 3 ম্যাচে। স্পেনের কেসটা হচ্ছে উল্টো, তারা প্রথম 5 ম্যাচে কোনো গোল খায়নি, তারা ক্লিন শিট রাখতে পেরেছিল, এবং তাদের পথে তারা অস্ট্রিয়াকে পেয়েছিলেন, সেখানে 3-0 গোলের একটা জয় ছিল স্পেনের। পরবর্তীতে পর্তুগালের সঙ্গে একটা 1-0 গোলের জয়, এবং শেষমেশ বেলজিয়ামের সঙ্গেও তারা 2-1 গোলের একটা জয় পেয়েছে তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচটায়। সো সেইটা হচ্ছে স্পেনের পাথ। এখন আমরা যদি কম্পেয়ার করি ফ্রান্স এবং স্পেনের যে পাথওয়ে, ফ্রান্স একটা ইউরোপিয়ান টিমকে রাউন্ড অফ 32-তে হারালো, সেটা ছিল সুইডেন, তারপর প্যারাগুয়েকে হারালো যারা ল্যাটিন টিম, এবং তারপর মরক্কোকে হারালো যারা আফ্রিকান টিম। সো এই জায়গা থেকে ফ্রান্স কিন্তু বিভিন্ন টাইপের ডিফিকাল্ট অপোনেন্ট পার করে এসেছে, এবং ফ্রান্সের এই নকআউট ফেজের জার্নিটার দিকে যদি তাকাই, তাহলে আমরা অ্যাগ্রিগেট করে বলতে পারবো যে দে হ্যাভ ফেসড টাফার সিরিজ অফ অপোনেন্টস বা ডিফারেন্ট টাইপস অফ অপোনেন্টস, যাদের সঙ্গে তাদের কষ্ট করে জিততে আসতে হয়েছে। আর স্পেন মোটামুটি ইউরো খেলে এসেছে, তারা অবভিয়াসলি যখন অস্ট্রিয়াকে পেলো সেটাও একটা ইউরোপিয়ান টিম, তারপর পর্তুগালকে পেলো সেটাও একটা ইউরোপিয়ান টিম, এবং লাস্টে তারা বেলজিয়ামকে হারিয়েছে সেটাও একটা ইউরোপিয়ান টিম। সো দিন শেষে দুইটা দলের পাথওয়ে যদি আমরা কনসিডার করি, প্রবাবলি স্পেন এবং ফ্রান্স দুটো কাছাকাছি মানের দলের এগেনস্টেই খেলেছে, বাট ফ্রান্সের পাথওয়েটা আমার কাছে মনে হয় আরও বেশি চ্যালেঞ্জিং ছিল ইন টার্মস অফ কোন টাইপের অপোনেন্টকে তারা পেয়েছে, যাদেরকে সাধারণত তারা ইউরোতে হয়তো খেলে না, কিংবা ইউরো কোয়ালিফিকেশনসে তাদের খেলতে হয় না। সো ওই জায়গাটা থেকে আমার মনে হয় ফ্রান্সের একটা ক্রেডিট আছে, এবং তারা কোনো গোল খায়নি নকআউট ফেজটায়, সেটা কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট টু কনসিডার। এখন আমরা সরাসরি একটা কম্বাইন্ড 11-এ চলে যাই। যদি আমরা কিপিং পজিশনে যাই, সেখানে উনাই সিমন এবং মাইনান আছেন। আমি উনাই সিমনকে আসলে এগিয়ে রাখবো, নট বিকজ মাইনানের চেয়ে তিনি বেটার শট স্টপার, কারণ আমার মনে হয় যে এই স্পেন টিমটার মধ্যে ডেভিড রায়া বেঞ্চে আছেন, হি ইজ আ বেটার শট স্টপার দেন উনাই সিমন। বাট উনাই সিমনের আসলে অন দ্য বল তার মুভমেন্ট বেশ ভালো, এবং দেলাফুয়েন্তে তাকে খুবই বেশি ট্রাস্ট করেন। সোফার খুব একটা ভুল তাকে আমরা করতে দেখিনি, নট মেনি মিস্টেক্স আন্ডার হিজ বেল্ট। মাইনান অন্যদিকে তিনি কিন্তু একটা পেনাল্টি সেভ করেছেন ওপেন প্লে থেকে, সো সেটা একটা ক্রেডিটের ব্যাপার। বাট ওভারঅল আমার কাছে উনাই সিমনকে বেটার কোয়ালিটির প্লেয়ার মনে হয় আর কি, মানে ইন টার্মস অফ মাইনানের সাথে যদি আমরা কম্পেয়ার করি। সো উনাই সিমনকে রাখছি, অ্যান্ড অলসো হি ইজ মাচ বেটার অন দ্য বল, মানে বল প্লেয়িং একটা কিপার, সুইপার কিপার, ওরকম একটা রোলে উনাই সিমন ডেফিনেটলি বেটার মাইনানের চেয়ে। সো কিপিং পজিশনটায় চলে যাচ্ছে স্পেনের পক্ষে। দুই সেন্টার ব্যাকের জায়গা, সেখানে স্পেনের জোড়া আছেন লাপোর্তে এবং কুবার্সি, আর অন্যদিকে উপমেকানো এবং স্যালিবা, তারা হচ্ছেন ফ্রান্সের সেন্টার ব্যাক। আমি এখানে উপমেকানো আর স্যালিবাকে রাখবো পিওরলি অন স্ট্যাটিস্টিক্যাল মেট্রিসেস, কারণ উপমেকানো সোফার এবারের ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট রেটেড মিড ডিফেন্ডার বা সেন্টার ব্যাক হিসেবে খেলেছেন, 7.7 রেটিং তার ওভারঅল অ্যাভারেজ যদি আমরা চিন্তা করি, এবং তার সবচেয়ে বেশি নাম্বার অফ ইন্টারসেপশনস এবারের টুর্নামেন্টে আছে, নাম্বার অফ ডুয়েলস উইন অ্যাজ আ সেন্টার ব্যাক সেই জায়গাতেও তিনি টপে আছেন। সো উপমেকানোর স্ট্যাটসই বলে দেয় যে তিনি কেন ওই জায়গাটা ডিজার্ভ করেন, এবং তার সঙ্গে কুবার্সির যেই ফাইটটা আছে, আমরা যদি বেস্ট সেন্টার ব্যাকের কথা চিন্তা করি, সেখানে আমি উপমেকানোকে আসলে এগিয়ে রাখতে চাই বেসড অন স্ট্যাটিস্টিক্যাল মেট্রিসেস অ্যান্ড বেসড অন দ্য কাইন্ড অফ অপোনেন্টস দে ফেসড অ্যান্ড ওন। নরওয়ে, সেনেগাল, তাদের এগেনস্টেও কিন্তু ফ্রান্সকে গ্রুপ স্টেজে খেলতে হয়েছিল। সো সেই কম্প্যারিজনে স্পেনকে কিন্তু আসলে খুব একটা ডিফিকাল্ট অ্যাটাকিং অপোনেন্টের এগেনস্টে খেলতে হয়নি। পর্তুগাল একটা হতে পারতো, বাট দে ওয়ার ডিসফাংশনাল বলা যায়, এই কারণে আমি উপমেকানো এবং স্যালিবা
আলবাকে রাখছি অ্যাজ দ্য সেন্টার ব্যাক ডুও। আমরা রাইট ব্যাক লেফট ব্যাকে যদি যাই, রাইট ব্যাকে কুন্ডে ভার্সেস পেড্রো পোরো, আই উড সে পেড্রো পোরো বিকজ তার আউটপুট বেটার, এবং কুন্দে যদিও ডিফেন্সিভলি আমার মনে হয় যে আরও বেশি অ্যাস্টিউট কম্পেয়ার টু পেড্রো পোরো, বাট পেড্রো পোরোর ওভারঅল যে অ্যাট্রিবিউটটা আছে গেমের মধ্যে তিনি আসলে যা দিতে পারেন বা স্পেনের জন্য তিনি কতটুকু ইম্পর্টেন্ট, ওই হিসেবে কিন্তু আমি পেড্রো পোরোকে এগিয়ে রাখতে চাই। অ্যাটাকিং থ্রেট তার ডেফিনেটলি আছে, পেস আছে, রিকভারি পেস আছে, আন্ডারল্যাপ করে তিনি হাফ স্পেসে ঢুকে যেতে পারেন, প্লাস তার ক্রসিং অ্যাবিলিটি এগুলোর কথা তো আছে। ডিফেন্সিভলি হয়তো কুন্ডে তার থেকে বেটার, বাট ওভারঅল অ্যাজ এ প্যাকেজ আমার মনে হয় রাইট ব্যাকে পোরো হ্যাড আ বেটার ওয়ার্ল্ড কাপ দ্যান জুলস কুন্ডে। লেফট ব্যাকে যাই, সেখানে লুকাস ডিনিয়াকে খেলাচ্ছে ফ্রান্স, আর অন্যদিকে কুকুরেয়া আছেন। সো কুকুরেয়ার তো একটা রেকর্ডই আছে, তিনি একই ম্যাচে 2টো অ্যাসিস্ট পেয়েছিলেন, সেটা অস্ট্রিয়ার এগেনস্টে ছিল, এবং কোনো লেফট ব্যাক বা ফুল ব্যাকের কাছ থেকে একই ম্যাচে 2টো অ্যাসিস্ট ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতেই প্রথমবার হয়েছিল, এবং কুকুরেয়া সেটা করেছেন। সো তার অ্যাটাকিং রিটার্নস, তার ফ্লেক্সিবিলিটি, ভার্সিটিলিটি, ওই ব্যাপারগুলো নিয়ে আসলে কোনো সন্দেহ নেই। সো কুকুরেয়া হচ্ছে আমার চয়েস। সো ফুল ব্যাকগুলোতে স্পেনের ফুল ব্যাকস আছেন, সেন্টার ব্যাকে দুজন, ফ্রান্সের 2 সেন্টার ব্যাক আছেন। সেন্টার মিডফিল্ড পজিশনটা ইন্টারেস্টিং। আমার মনে হয় রড্রির জায়গাটা হারানোর কোনো উপায় নেই। হি হ্যাজ বিন দ্য বেস্ট মিডফিল্ডার ইন দিস ওয়ার্ল্ড কাপ সো ফার, আমাকে যদি জিজ্ঞাসা করেন। বেসড অন স্ট্যাটিস্টিক্যাল মেট্রিসেস তার ফাইনাল থার্ড পাসেসের সংখ্যা সবচেয়ে বেশি, তার নাম্বার অফ পাসেস কমপ্লিটেডের সংখ্যা সবচেয়ে বেশি, 96-97% পাস কমপ্লিশন রয়েছে তার। সো ফ্যান্টাস্টিক একটা টেম্পো কন্ট্রোলিং পারফরমেন্স রড্রির কাছ থেকে এসছে, এবং নো ওয়ান্ডার সে আসলে 2-1 সিজন আগে ব্যালন ডিওরটা পেয়েছিল। সো রড্রি আছেন, রাবিওর জায়গায় তিনি আছেন, আর অন্য দিকটায় চুয়ামেনি ভার্সেস, আমরা যদি পেদ্রি কিংবা ফ্যাবিয়ান রুইজকে চিন্তা করি, পেদ্রি ফাবিয়ান রুইজ দুজনই আসলে এনাফ অ্যামাউন্ট অফ টাইম পাননি, এবং পেদ্রি যতই, আমি জানি যে অনেকে হয়তো অ্যাগ্রি করবেন না যে পেদ্রি কে না রেখে আমি কেন চুয়ামেনিকে রাখবো, এই ওয়ার্ল্ড কাপের ভিত্তিতে আমার কাছে মনে হয় যে চুয়ামেনি হ্যাড আ বেটার ওয়ার্ল্ড কাপ কম্পেয়ার টু পেদ্রি। আর অনেকে মানু কোনেকে রাখতে চাইবেন, তিনি রিসেন্টলি ফ্রান্সের হয়ে খেলেছেন চুয়ামেনির অ্যাবসেন্সে, তারও পারফরমেন্স ভালো, বাট আমি মেনলি চুয়ামেনি এবং পেদ্রির মধ্যে কম্পেয়ার করতে চাচ্ছি, এবং এই জায়গাটা আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপটা বেটার চুয়ামেনির কেটেছে। সো একটা মিডফিল্ড অফ রড্রি অ্যান্ড চুয়ামেনি, সেটাই আমি দেখছি ইন আ কম্বাইন্ড 11। তারপর আমরা উইংয়ে চলে যাই, রাইট উইং। ডিফিকাল্ট একটা চয়েস, সেখানে আমরা দেমবেলে বা অলিসেকে খেলতে দেখি ফর ফ্রান্স প্রিডমিনেন্টলি, যদিও খুব ফ্লেক্সিবল একটা ফ্রন্ট ফোর ফ্রান্সের, খুবই রোটেট করতে থাকে তারা। তবে স্পেনের জন্য যিনি আছেন লামিন ইয়ামাল, আই থিঙ্ক তার থেকে বেটার অপশন আমরা চিন্তা করতে পারি না। এবারের ওয়ার্ল্ড কাপে একাধিকবার প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, একটা মাত্র গোল দিয়েছেন, অ্যাসিস্ট আছে কিছু, বাট অবভিয়াসলি তার বেস্টটা এখনো দেওয়া বাকি, অ্যান্ড হি ইজ স্টিল আ টিনেজার। সো সব কিছু মিলিয়ে ওভারঅল বেসড অন পারফরমেন্স, বেসড অন রেপুটেশন, বেসড অন হোয়াট হি ক্যান ডু টু দি অপোনেন্ট, আমার মনে হয় লামিন ইয়ামাল রাইট উইং পজিশনটায় থাকবেন। লেফটে আমি দেমবেলেকে রাখতে চাচ্ছি বিকজ হি ইজ ফ্লেক্সিবল, হি ক্যান মুভ অল অ্যারাউন্ড দ্য প্লেস। বায়েনা কিংবা নিকো উইলিয়ামসের জায়গায় ডেফিনেটলি ডেমবেলে উইল গেট দ্য প্লেস লেফট উইংয়ে। আর ক্যাম যে পজিশনটা, সেটাও একটা ইন্টারেস্টিং ব্যাটল। আমি খুবই ইমপ্রেসড হয়েছি ড্যানি অলমোর পারফরমেন্স নিয়ে ফর স্পেন, স্পেশালি রিসেন্ট ম্যাচগুলোতে যদি আমরা দেখি এগেনস্ট বেলজিয়াম, তার পারফরমেন্সটা অসাধারণ ছিল, তার আগের ম্যাচটাতেও খুবই ভালো পারফর্ম করেছেন। সো ড্যানি অলমো আমার কাছে মনে হয় একটা কি ফ্যাক্টর হতে পারেন ফর স্পেন এই ওয়ার্ল্ড কাপে এবং ইভেন ইন দি সেমিফাইনাল। তো বাট তার সাথে আমি যদি ওলিসেকে কম্পেয়ার করি, আমি তো ওলিসেকেই রাখবো। সো ফার দ্য হাইয়েস্ট নাম্বার অফ অ্যাসিস্ট ইন দিস ওয়ার্ল্ড কাপ, এবং ওলিসেকে আসলে বলাই হচ্ছে যে গোল্ডেন বল জেতার একটা যোগ্য দাবিদার। সো এই ব্যাটলটা আমি ওলিসেকে এগিয়ে রাখছি, এবং সেই সাথে টপ পজিশন বা সেন্টার ফরওয়ার্ড পজিশনে এমবাপে এবং ওরিয়ারজাবাল বোথ হ্যাভ প্লেড ওয়েল, বাট এমবাপেকে আসলে আপনি কি দিয়ে সারপাস করবেন? হি হ্যাজ বিন ফ্রান্সেস মেইন ম্যান, এই ওয়ার্ল্ড কাপের প্রবাবলি গোল্ডেন বুট তিনিই পাবেন। সো এমবাপেকে আমি রাখছি অ্যাজ আ সেন্টার ফরওয়ার্ড। আপনারা এবারে মিলিয়ে নেন আপনাদের কম্বাইন্ড 11-এর মধ্যে আমার কম্বাইন্ড 11-এর সঙ্গে কোনো পার্থক্য খুঁজে পান কিনা, এবং এই ম্যাচে আসলে কোন দলকে আপনারা ফেভারিট ভাবছেন জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই।